আপনারা জানেন যে বিগত 22শে আগস্ট কমন সার্ভিস সেন্টার যা কেন্দ্র সরকারের প্রকল্প, তাকে রাজ্যে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ভোট পলিটিক্সের জন্য তাকে যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে আমরা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল করেছিলাম। তার জন্য আজকে রাজ্য সরকার এর আগে যে এফিডেভিট দিয়েছে তার বিরুদ্ধে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্য আজকে আমরা মহামান্য কোর্টের সামনে, মহামান্য আদালতের সামনে তা জমা দেব। রাজ্য সরকার হলফনামা দিয়েছে যে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের প্রকল্প চালাতে বাধ্য। প্রথমত এই যে বক্তব্য বা হলফনামা রাজ্য সরকারের, এই হলফনামা ভারতবর্ষের সংবিধানের ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী। ফেডারেল স্ট্রাকচারের অনুসারে কেন্দ্র সরকারের কোনো প্রকল্প রাজ্য সরকার চালাবে, এটাই ফেডারেল স্ট্রাকচারের জন্য অভিপ্রেত। কিন্তু অদ্ভুতভাবে রাজ্য সরকার বলে দিয়েছে যে না, কেন্দ্র সরকারের কোনো প্রকল্প চালাতে নাকি তারা বাধ্য নয়। দ্বিতীয়, কেন্দ্র সরকারের এই যে সিএসসি, এর বিরুদ্ধে রাজ্য সরকার তার হলফনামায় বলেছেন যে সিএসসিতে নাকি টাকা দিতে হয় লোক। দেখুন, কেন্দ্র সরকারের চিন্তাভাবনা রাজ্য সরকারের চিন্তাভাবনার থেকে অনেক বেশি এগিয়ে। কেন্দ্র সরকার এই সিএসসির মাধ্যমে গ্রামের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, তাদের আত্মনির্ভর করতে চায়। সেই জন্য বেশ কিছু প্রকল্প আছে তাতে টাকা দিতে হয়, অনেক আছে সেখানে তাদেরকে টাকা দিতে হয় না সিএসসি। এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে প্রায় পশ্চিমবঙ্গে 40,000-এরও বেশি সিএসসি, তার মাধ্যমে কম করে 2 জন তাদের কর্মসংস্থান হয়েছে। উল্টো দিকে রাজ্য সরকার যে বিএসকে চালায়, সেইখানে যারা কাজ করেন তাদেরকে 15,000 টাকা করে রাজ্য সরকার সাম্মানিক দেয়। প্রশ্ন হচ্ছে, এই যে সাম্মানিক দেওয়ার টাকা, এই টাকা কার টাকা? এ তো জনগণের ট্যাক্সের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা, যারা ট্যাক্স দিচ্ছে তাদের টাকা। সেই টাকা ড্রেনেজ করা হচ্ছে রাজ্য সরকারের ভোট প্রচারের জন্য, আর কিছুই না বিএসকের মাধ্যমে। বরঞ্চ কেন্দ্র সরকারের যে এই সিএসসির মডেল, তা আত্মনির্ভর ভারতের মডেল, আত্মনির্ভর করে তোলার মডেলের জন্য অত্যন্ত উপযুক্ত মডেল বলে আমাদের মনে হয়। এবং রাজ্য সরকার প্রতিহিংসাবশত এই সিএসসি বন্ধ করে দিয়েছে এবং রাজ্য সরকার তার হলফনামায় বলছে যে রাজ্য সরকার বিএসকের মাধ্যমে সমস্ত পরিষেবা দিচ্ছে। কিন্তু আমাদের কাছে আজকে আমরা লিস্ট আছে, সেই লিস্ট আমরা জমা দিয়েছি কোর্টের কাছে, প্রায় 70খানা। এই আমি লিস্ট আমার কাছে আছে, আরও পরের পেজগুলোতে আছে। এরকম প্রকল্পগুলো আছে যে প্রকল্পগুলো এক্সক্লুসিভলি সিএসসির মাধ্যমে কেন্দ্র সরকারের প্রকল্প, সেই প্রকল্প সিএসসি চালাতে পারে, রাজ্য সরকার চালাতে পারে না। তার ফলে এই সিএসসি বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের এই 70-এর বেশি 70 নাম্বার অফ প্রজেক্ট তার হাত থেকে, কিন্তু তার কাছ থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। এবং এর জন্য দায়ী হচ্ছে সরকার। এবং শুধুমাত্র এটা করা হয়েছে 19 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সেটব্যাক পায় সরকার, যে বিজেপি 18খানা সিট জেতে লোকসভাতে, তারপর তিনি তার আমলাদের দ্বারা এবং তার যে বিভিন্ন এজেন্সি আছে, আপনারা নাম জানেন তাদের, পিকের এজেন্সি, আইপ্যাকের দ্বারা তাদের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেওয়া হয় যে সিএসসি চললে পরে কেন্দ্র সরকারের প্রকল্প মানুষ জেনে যাচ্ছে যে এই টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, সেটা বন্ধ করতে হবে। এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জন্য বাংলার এতগুলো ছেলের পেটে লাথি মেরেছেন, সিএসসি বন্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, বাংলার সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের, অনেক প্রকল্পের সহযোগিতা বা সুবিধা পাচ্ছেন। সুকান্তদা, আজকে আপনি একটি টুইট করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কিছু বক্তব্য, এবং সেই বক্তব্যটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, চাপানোতর চলছে, এটা নিয়ে কি বলবেন? না, সেখানে তো ফিরহাদ হাকিম সাহেব তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে ওনার উদ্দেশ্য কী, বিধেয় কী। সেই উদ্দেশ্য 50% বাংলার মানুষ নাকি উর্দু ভাষায় কথা বলে। এই যদি তৃণমূল কংগ্রেসের কোনো একজন উচ্চস্তরীয় নেতৃত্বের যদি মানসিকতা হয়, তারপরেও যদি বাঙালিরা তৃণমূল কংগ্রেস করে, কোন লজ্জা শরম আছে বলে আমার তো মনে হয়। বাংলা বাঙালিদের, তাতে সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, অন্যরাও থাকবে, কিন্তু প্রিডমিনেন্টলি বাংলা বাঙালিদের, বাংলার সংস্কৃতি বাঙালিরা তৈরি করছে, তার সাথে অন্যান্য সংস্কৃতির মেলবন্ধন হয়েছে। কিন্তু যেভাবে ফিরহাদ হাকিম সাহেব গয়া থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে তার সাম্রাজ্য বিস্তার করতে চাইছেন এবং তিনি স্বপ্ন দেখছেন যে দখল করে নেবে, অত সহজে বাংলা দখল করতে দেব না।
5,000 চাকরি বাতিল নিয়ে হলফনামা দিতে এসএসসি গড়িমসি করছে, তারা কিছু লুকোনোর চেষ্টা করছে, যেটা লজ্জা। বিচারপতি দেবাংশু বসাকের এই মন্তব্য। ভৎসনার মুখে ভৎসনা করেছেন, বলেছেন যে কি লুকানোর চেষ্টা করছেন। দেখুন, লুকানোর তো চেষ্টা করতেই হবে, কারণ এর মধ্যেই যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই 5,000 অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হলফনামা দিতে এত গড়িমসি, তার কারণ তো বোঝা যাচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হবে, তো শাক দিয়ে তো আর মাছ ঢাকা যাবে না। সবাই বুঝে গেছে যে এই সরকারের আমলে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, এরা পয়সা নিয়ে করেছে, চুরি করে করেছে, এবং এই চুরি আদালতের সামনে পরিষ্কার হয়ে গেছে, এবং এই চোরেরা জেলে যাবে। অপেক্ষা করুন, বেশ কিছু চোর গেছে, এর মাথা চোরেরা, বড় বড় চোরেরা আর কি, যারা শিখিয়েছিল এই চুরির বুদ্ধি, তারাও জেলে যাবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এর আগে পার্শ্ব শিক্ষকদের সংরক্ষণ ছিল না, এবার পার্শ্ব শিক্ষকদেরও সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা। দেখুন, আমার মনে হয় পার্শ্ব শিক্ষকদের এর ফলে তাদের উপকার হবে এবং তাদের লাভ হবে। বহু পার্শ্ব শিক্ষক আছেন যাদের হয়তো তাদের এলিজিবিলিটি আছে, শুধু তাই নয়, তারা অনেকে যোগ্য, তারা কোনো কারণে হয়তো সেই পরীক্ষায় সুযোগ পায়নি, এর ফলে তাদের কর্মসংস্থান হবে। ধূপগুড়িতে আক্রান্ত বিজেপি কর্মী চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি, ইতিমধ্যে অভিযুক্ত 2 তৃণমূল কর্মী গ্রেফতার হয়নি এখনো, কি বলবেন? দেখুন, আমরাও খোঁজ নিচ্ছি, আমাদের জেলা সভাপতির সাথে আমাদের কথা হয়েছে, আমার কথা হয়েছে, এবং যেভাবে আমাদের কর্মীদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, এবং সেই 21 সালের ভোটের পর থেকে শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকাল আমি আমার এক কর্মীর বাড়ি গেছি, আমি গিয়ে তাকে তার যন্ত্র দিয়ে এসেছি, কিন্তু গিয়ে বাড়িতে দেখলাম, আপনারাও গিয়ে এখনও দেখতে পারেন, তার বাড়িঘর এখনও সেই ভাঙা আছে, বাড়ির ভেতরে আসবাবপত্র খাট সব আছে, কিন্তু দেয়াল ইনট্যাক্ট নেই, টিনের দেয়াল দা দিয়ে মেরে কেটে দেওয়া হয়েছে। এই তো গণতন্ত্র চলছে, এদের মুখে গণতন্ত্রের কথা ভারতবর্ষের মানুষ শুনবে? কেউ শুনবে না। গণতন্ত্রের নামে পশ্চিমবঙ্গে যে চলছে সেটা লজ্জা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলছে গরু পাচার, অবাধে গরু পাচার চলছে বাংলাদেশ সীমান্তে, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সীমান্তের চাষিরা। বেশ কয়েক বছর বন্ধ ছিল, সম্প্রতি বাগদা থানার রানাঘাট এলাকা দিয়ে রাতের অন্ধকারে চাষের জমির উপর দিয়ে গরু। ভোট আসছে, এখন তো ফান্ড দরকার তৃণমূলের, গরু কয়লা ছাড়া তো ফান্ড কোথায় পাবে? সেটাই চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিএসএফকে জানাবো এবং কড়া ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। মুখ্যমন্ত্রী দিল্লি সফরে গেছেন, আর সংসদীয় দলের বৈঠক, কাল রাজ্যের আর্থিক বন্টনের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দরবার করবেন, কি বলবেন? এর আগেও দরবার করেছেন, যে কোনো মুখ্যমন্ত্রী সময় চাইলে প্রধানমন্ত্রী সময় দেন, ওনাকেও দেন, পিনারাই বিজয়নকেও দেন, বা অন্য দলের কংগ্রেসের মুখ্যমন্ত্রীও চাইলে দেন। তবে রাজ্যের বকেয়া নিয়ে যেন যান, হাত পা ধরতে যেন না যান। তবে এটাও ঠিক, হাত পা ধরলেও বাঁচবেন না। ইন্ডিয়া ব্লকের বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি না। উনি তো ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী হতে দিচ্ছেন না। ডেপুটি চিফ মিনিস্টার হয়ে তারপরে গেলে মানাতো, এখন তো কোনো দায়িত্ব নেই, উনি তো একজন সাংসদ। ইন্ডিয়া ব্লকের বৈঠক আজকে দেখুন, মেয়রের ঘুম অনেক দেরিতে ভেঙেছে। আপনারা যান কলকাতার ওয়ার্ডগুলোর ভেতরে, আপনারা 10 বছর আগের স্যাটেলাইট ছবি বের করুন আর বর্তমানে স্যাটেলাইট ছবি বের করুন, পরিষ্কার হয়ে যাবে চিত্র। সব জায়গায় জলাভূমি বন্ধ হয়েছে, শুধু কলকাতা নয়, আপনি কলকাতার বাইরে যান, যে কোনো জায়গায় দেখবেন জলাভূমি ভরাট করে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, আর তৃণমূল কংগ্রেসের নেতারা সেখান থেকে কাটমানি কামাচ্ছে। ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ বৈঠক আজকে, ইন্ডিয়া ব্লকের আজকে গুরুত্বপূর্ণ বৈঠক সিট শেয়ারিং নিয়ে। বারবার যেটা তৃণমূল দাবি করছে যে মিটিংস শুড বি রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড উইথ অবজেক্টিভ, স্টেটের বিচারে, এটা নিয়ে আপনাদের কি বক্তব্য? এই যে একটা, দেখুন, আমাদের ওনারা কি বৈঠক করবেন, কি সিট শেয়ারিং করবেন, এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমি আগেও বলেছি, কেনিয়া টিম টসে জিতলো না হারলো ক্রিকেটে, তার খুব একটা গুরুত্বপূর্ণ হয়। কাকে ক্যাপ্টেন করবে, কে ব্যাট করবে, কোন অর্ডারে ব্যাট করবে, কোনো মানেই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদ যাদবের দলের জোট হলে পরে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভোট এখানে পারবে, না লালু প্রসাদের একটা ভোট বিহারে পাবে। না, কুণাল ঘোষ কালকে বলেছেন যে 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি কি করে এত কনফার্ম হচ্ছে যে 2036 পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে? ব্যালেন্স করার জন্য বলছেন। এতদিন ভাইপোর হয়ে ব্যাটিং করছিলেন, বুঝতে পারছেন যে দিদি আবার শক্তিশালী হচ্ছে, তাই দিদির দিকে একটু ঝরে গেলেন। তো ব্যালেন্স করে দিয়ে কাজ, দালালরা এরকম করে আর কি। ও সব জায়গাতে খুনোখুনি হবে এখন, যত সময় এগিয়ে আসবে, পতনের সময় এগিয়ে আসছে, খুনোখুনি আরও বাড়বে, টাকার ভাগ নিয়ে মারামারি সব জায়গাতে চলছে।
সেই জন্য আমি বলি বাড়ির লোককে তৃণমূল করতে দেবে না, অন্তত পক্ষে জীবনটা বাঁচবে। আচ্ছা, আর এই লাস্ট প্রশ্ন, যে গীতাপাঠের যে কর্মসূচি হবে তাদের পক্ষ থেকে, সাধু সন্তদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সময় চাওয়া হয়েছিল, তাকে অলরেডি আমন্ত্রণ, কিন্তু নবান্নে তাদের কোনোভাবেই সময় দেওয়া হচ্ছে না যে তারা যে দেখা করছে। এবার এটা কমিটির ব্যাপার, তারা বুঝবে তারা কি করবে না করবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমাদের কাছে এই খবর আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী লক্ষাধিক মানুষ গীতা পাঠ করবে। লাস্ট যে কোনো একদম দেখুন, যে কোনো এই ধরনের নিষিদ্ধ সংগঠন যদি কর্মসংস্থানহীন যুবকদের মধ্যে, সে যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের হোক না কেন, যদি তাদের সংগঠন বিস্তার করে, তা সমাজের জন্য, দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমার মনে হয় রাজ্য সরকারকে সচেষ্ট হওয়া উচিত, এবং রাজ্যে যেভাবে কর্মসংস্থানহীনতা চলছে, মানুষ 2000 টাকার কন্ট্রাকচুয়াল কাজ করতে বাধ্য হচ্ছে, 2000, 3000 ছোটো ছোটো শহরগুলোতে গিয়ে দেখবেন, প্রান্তিক জেলাগুলোতে, এবং তার জন্য মারপিট করছে পর্যন্ত, যে কে তৃণমূলের হয়ে সেই পার্টিটা করলে পরে সকাল দুপুর পার্টি অফিসে বসে থাকলে পরে সেই জব পাওয়া যাবে কন্ট্রাকচুয়াল। এই জায়গায় রাজ্যের পরিস্থিতি পৌঁছে গেছে, মানুষের হাতে ক্রয় ক্ষমতা নেই, ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে দিন, এবং মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এর হাত থেকে মুক্তি প্রয়োজন। মুখ্যমন্ত্রী প্রতি বছর যেমন দেবী দুর্গার চোখ এঁকে পুজো উদ্বোধন করেন, আমরা দেখতে চাই মুখ্যমন্ত্রী কোনো শিল্প কারখানার ফিতে উদ্বোধন করছে। পুজো উদ্বোধন কয়েক বছর না হয় প্রয়োজনে বন্ধ রাখুন, কারখানার ফিতে কাটুন। সুজয় আর আমাদের এরা তো বারবার সুযোগ পাচ্ছেন, মানে বন্দী হিসাবে বারবার সুযোগ পাচ্ছেন, সুজয় কৃষ্ণ, জ্যোতিপ্রিয়, এরা। আদালতের দেখার বিষয় সেটা, আদালত কেন কড়া আদেশ দিচ্ছে না যে এদের নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারি হসপিটালে ব্যবস্থা করা উচিত। কিন্তু রাজ্য সরকার তো তার এসএসকেএমকে তো আমাদের তৃণমূল কংগ্রেসে যারা অপরাধী নেতা, চোর নেতা, তাদের অভয়ারণ্যে পরিণত করেছে, সেখানে বসে থাকছে সব।